আরে কেমনে রাইড করে? আরে হারুন ভাই, ও ভাই ওর কি হয়েছে? আরে আমি এদের ইয়াতে না ঢুকি ভাই। এখানে খুব সম্ভবত একটা টাইমে হরিণের হাট বসতো, আমার সিক্স সেন্স যেটা বলতেছে, যেহেতু জায়গার নাম রাখছে। হে এভরিওয়ান, দিস ইজ রাকিব ফ্রম বাইক ক্যানভাস। আপনারা জানেন আমি গত 3 দিন আগে সোমবারে ঢাকা এসেছিলাম, অ্যান্ড আজকে আমি ঢাকা থেকে ব্যাক করতেছি বগুড়ায়। তো ঢাকা থেকে বগুড়ার দূরত্ব প্রায় 250 কিলোমিটারের মতো হবে প্রায়, আমি যেখানে আছি এখান থেকে। তো অনেকে হয়তো বা জানেন আমি ঢাকা এসেছিলাম আমার বাইকের নাম্বার প্লেটের জন্য, অ্যান্ড আমার বাইকের নাম্বার প্লেট পেয়েছি, অ্যান্ড আরও কিছু কাজ ছিল হাতে, তো সেগুলো সেরে পাশাপাশি কিছুদিন ঘোরাফেরা শেষে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে বগুড়ায়। তো চলুন তাহলে ঢাকা থেকে বগুড়া যাত্রার পথে আমার সাথে কী কী ইনসিডেন্টস ঘটে যায় সেসব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। তো যাওয়ার পূর্বে অবশ্যই আমি ট্রিপ অনটা 0 করে নেই যে কোনো জায়গায় যাওয়ার হলে। এই যে 0.0, বিসমিল্লাহির রহমানির রহিম। তো রাইট নাও আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গাজীপুরা 27 রোড, অ্যান্ড এইখান থেকে আমাকে অ্যাট ফার্স্ট যেতে হবে মেইন রাস্তায়। মেইন রাস্তাটা এখান থেকে সম্ভবত 3 কিলোমিটারের মতো দূরে। তো এই গাজীপুরা বা 27 এটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, এই জায়গায় অত্যন্ত জনবহুল একটি এলাকা, অ্যান্ড এইখানের রাস্তাঘাটগুলো সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার কাছে। রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা, বৃষ্টি হইলে পানি উঠে যায় অ্যান্ড ময়লা পানি জমে যায়। ও বলা হয়নি, আমরা জার্নিটা স্টার্ট করতেছি, এখন বাজে হচ্ছে 1:07। ধরুন 1:05-এ স্টার্ট করেছি। তো দেখা যাক কতক্ষণ লাগে আমার বগুড়া পৌঁছাইতে। যেটা বলছিলাম, দেখুন রাস্তাঘাটের অবস্থা। অটো ড্রাইভারটা আমাদের ভিসায় দেয় নাকি, এটাই হচ্ছে টেনশনের ব্যাপার। খুবই খারাপ অবস্থা, ড্রেনেজ সিস্টেমটা এত বাজে যে এইখানে আসলে রাস্তায় নর্দমার পানি বা ড্রেনের পানিগুলো উঠে যায়। চলে আসলাম গাজীপুরা, আমাদের প্রায় 10 মিনিট লাগলো জাস্ট গাজীপুরা আসতে। এই রাস্তায় অটোরিকশা প্রচুর চলে, তো এই জন্য এগুলোর পিছিয়ে বেশিরভাগ টাইম আসতে হয়। তো এই মুহূর্তে হচ্ছে দুপুর টাইম, এক্স্যাক্ট দুপুর, সূর্য এখন মাথার উপরে আমাদের। এরকম একটা টাইমে বের হয়েছি। আসলে বের হইতে একটু লেট করে ফেলছে, আমাদের হয়তো আরও সকালে বের হওয়া উচিত ছিল, তাহলে ছায়ে যেতে পারতাম। ছায়া না তো, একটু কম তাপমাত্রায় যেতে পারতাম, বাট এখন তাপমাত্রাটা অনেক বেশি যেহেতু দুপুর টাইম, আর আজকে রোদ অনেক বেশি। আসার দিনে যেদিন আসছিলাম সেদিন হচ্ছে অনেক মেঘলা আকাশ ছিল, বৃষ্টিতে ভিজতে আসছি, বাট আজকে দেখতেছি মানে একদম তার উল্টা, অনেক রোদ। যাই হোক, বাইকে অতটাও বোঝা যায় না যখন আমরা একটু স্পিডে থাকি, বাট এমনি নর্মাল টাইম জ্যামে ট্যামে পড়তেছি যখন শহরের ভিতর, তখন একটু গরমের ভাবটা বোঝা যায়। তো আমি ভাবতেই পারতেছি না আমার বাইকের ঘড়ির টাইম কেমনে চেঞ্জ হয়ে গেল। এই মুহূর্তে দেখুন কয়টা বাজে, 1:19। আজকে হচ্ছে শুক্রবার, আমি ভাবতেছি 1:30-এ যদি জামাত শুরু হয়, শুক্রবারের নামাজটা রাস্তার আশেপাশে কোথাও পড়ে নিব। সো ব্রেক করে ফোন হাতে নিয়ে দেখি ওমা, আমার বাইকের যে মিটার এটাতে 1 ঘন্টা ফাস্ট, অর্থাৎ এখন বাজে হচ্ছে 1:19 আমার মিটারে, বাট রিয়েল টাইম হচ্ছে 12:19। 1 ঘন্টা আমার বাইকের মিটার কেমনে ফাস্ট হয়ে গেল এটা আমি কিছুতেই বুঝতে পারতেছি না। যাই হোক, অ্যাপস কানেক্ট করতে হবে, অ্যাপস কানেক্ট করলে খুব সম্ভবত এটা ঠিক হয়ে যাবে। আমরা বিভীষিকাময় একটা জ্যামে পড়েছি। জ্যাম ঠেলতে প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত জ্যাম এসেছিলো, অ্যান্ড আমি যে ভুলটা করছি ওই পাশেরটাতে না উঠে এইটাতে উঠে ফেলছি। পাশেরটা হচ্ছে ফ্লাইওভার সব কিছু আছে, সো ওইটাতে উঠলে এত জ্যাম খাইতাম না, বাট অপরিচিত রাস্তা বিধায় আমি ভাবছি ওটা কোথায় না জানি নিয়ে যায়, এই জন্য ওইটাতে উঠি নাই। দেখি সামনে কোথাও পাইলে আমি ওই পাশেরটাতেই উঠে পড়বো। ওহো, আমি ডান পাশে ওঠার কোনো রাস্তাই পাচ্ছি না, মানে এমনভাবে তৈরি করছে ওই পাশে খুব সহজে মানুষ যেতে পারবে না, অনেক দূর থেকে যারা আসবে তারাই শুধু যেতে পারবে। দেখছেন কাণ্ড, দেখছেন এই বাসগুলো কত খারাপ, ওরে লাগালাগি করতেছে, লাগালাগি করে এই যে লাগাই দিছে, লাগাই দিয়ে ওরা পিছনে জ্যামটা বাঁধাইছে, এন্ড পিছনে কি পরিমাণ জ্যাম লাগতেছে ধীরে ধীরে দেখুন, জরিমানা গুনতেছে। মানে এই হচ্ছে ঢাকা শহরের বাসগুলোর অবস্থা। মানে পরীক্ষার হলে যেরকম আমরা সামনের বন্ধুকে পিছনের ঘাড়ে ধাক্কায় বলি, বন্ধু একের কটা বল, এটার অ্যান্সারটা বল, এই ঢাকা শহরের বাসগুলো অনেকটা সেভাবে চলে। একে অপরকে কেন জানি টাচ করে চলে সবাই। তো ইয়ামাহা অ্যাপস কানেক্ট করার পর আমি ঘড়ির টাইমটা ঠিক করে নিলাম। তো কানেক্ট করার সাথে সাথে এটা টাইম ঠিক হয়ে 12:34 বাজলো, অ্যান্ড 12:34 আমরা পৌঁছে গেছি গাজীপুরে। বলা যায় আমরা ভালো মানের একটা জ্যামে পড়েছিলাম, যে জ্যামটা আমাদের প্রায় 10-15 মিনিট খাইয়েছে।
তো আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার নামাজের দিন। আমাদের প্রতিমধ্যে কোথাও নামাজ পড়তে হবে। এখন জাস্ট বাজে 12টা 35। আমরা ঠিক 1টা 20-এর ওই দিকে যতদূর যাইতে পারি, 1টা 20 পর্যন্ত ততদূর যাব। 1টা 20-এর পর বাইকটা কোথাও ব্রেক দিয়ে জুম্মার নামাজটা আদায় করে তারপর আমরা আবার রাইড স্টার্ট করবো ইনশাল্লাহ। এই অটো ড্রাইভারদের সার্ভিস লেন কখনোই পছন্দ হয় না, মেইন হাইওয়ে হয়ে যায়। আমি সব জায়গায় খেয়াল করতেছি, আমাদের বগুড়া জেলাতেও তাই, এটা হচ্ছে ঢাকা বিভাগে আসছি এখানেও তাই। মানে অটোওয়ালাই ভাই, দেখুন খুব সুন্দর একটা সার্ভিস লেন, ওদের জন্যই কিন্তু করে দিছে মেইনলি, যে অটো চলবে, ধীরগতির যানবাহনগুলোই চলবে ওই সার্ভিস লেনে, বাট ওরাই চলে না ওইটা দিয়ে। ফাঁকাই কিন্তু পড়ে আছে। হ্যাঁ, অ্যান্ড আমি লাস্ট যখন ঢাকা থেকে বগুড়া ব্যাক করছিলাম, এই বাইকটা যেদিন কিনি সেদিন কিন্তু আমি একটু ভয়ে ছিলাম, এই জন্য আমি সার্ভিস লেন হয়েই বেশিটা পথ গিয়েছি। সেদিন আমি প্রায় 60% পথ সার্ভিস লেন হয়েই গেছি। অ্যান্ড খেয়াল করছি সেদিনই সার্ভিস লেন অতটাও জ্যামজটপূর্ণ থাকে না, ফাঁকাই থাকে, বাট তবুও অটোরিকশা ড্রাইভাররা সার্ভিস লেন অ্যাভয়েড করে মেইন হাইওয়ে হয়েই চলে যান। রাস্তাটা দেখছেন কি ভেজা ভেজা মনে হচ্ছে? একটু আগে কি দেখলেন? অনেক রোদ, যে রোদে একদম অস্বস্তিকর ফিলিংস হচ্ছিল গরমে। বাট এখন হে ভাই, এত সুন্দর একটা দামি গাড়ি থেকে তোমরা নামো, বাট এইখানে এটা কী করতেছো তোমরা? কী রে ভাই? তো যাই হোক, আমাদের সকলেরই এ ধরনের বদ অভ্যাস পরিত্রাণ করা উচিত। এরকম ফ্লাইওভার, এত সুন্দর একটা পরিবেশ, এই জায়গায় কেন ইস্যু করতে হবে আমাদের? তো যেটা বলতেছিলাম, এতক্ষণ দেখলেন সানি ভার্সন, এখন দেখতেছেন রেইনি ভার্সন ঢাকা টু বগুড়া। বৃষ্টি চলে আসছে পুরো দমে, অ্যান্ড আমাদের ব্যাগটা ওয়াটারপ্রুফ বানাইতে হবে। সো আমরা একটু সামনে গিয়ে কোথাও একটা ব্রেক দিব, অ্যান্ড একদম জোরে বৃষ্টি আসছে, দেখুন হাত ভিজে যাচ্ছে। বা এই ফ্লাইওভারের উপর বৃষ্টি যদি জোরে আসে আমরা তো ভিজে যাবো, আমরা কিছুই রক্ষা করতে পারবো না। ওই বৃষ্টি একটু পর আসো। আমরা জাস্ট ফ্লাইওভার থেকে নামি, তারপর তুমি আসো। মাঝখানে একটা গলি দিলে আমি খুব ইজিলি যাইতে পারতাম দুই গাড়িগুলোর মাঝখান দিয়ে, বাট কেউ গলি দেয় না। শুক্রবার নামাজের আগে যে এত জ্যাম লাগে এখানে ভাবতে পারি নাই, ভালো পরিমাণ জ্যামে পড়ছি, জাস্ট ফ্লাইওভারের উপর জ্যাম। ওহো, এদিকে একদম জোরে বৃষ্টি আসছে, যে বৃষ্টিতে আমাদের সব কিছু ভিজে যাবে এরকম বৃষ্টি। তো আমরা কোথাও থামবো, যেহেতু 12টা 50 বাজে অ্যান্ড বৃষ্টিও আসছে। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজটা পড়েই নেই। বৃষ্টি বোধহয় আমাদের সেটাই চাচ্ছে যে আমরা এখনই থামি, যদিও আমাদের ইচ্ছা ছিল 1টা 20-এর দিকে থামবো, বাট এখন বাজে 12টা 49, এখনই থামতে হচ্ছে জাস্ট বিকজ অফ বৃষ্টি। এখানে একটা মসজিদ দেখতেছি, সো এখানেই আমরা বাইকটা স্টপেজ দিই। তো আমরা এখন মৌচাকে আছি, মৌচাকে এই একটা মসজিদ, এই মসজিদের পাশে আমরা নামাজ পড়বো। সো দেখুন কি পরিমাণ বৃষ্টি এসেছে, অ্যান্ড এখন সময় হচ্ছে 5 মিনিট কম 1টা বাজে। অ্যান্ড এই মসজিদে আজকে জুমার নামাজটা পড়বো, অ্যান্ড জুমার নামাজ পড়ে ততক্ষণে যদি বৃষ্টিটা থামে তারপর রাইড করবো আবার ইনশাল্লাহ। যদিও একটু আগেই থেমেছি, আরও আধা ঘন্টা পর থামার ইচ্ছা ছিল, বাট বৃষ্টি আমাদের আগাম থামাইছে এখানে। নামাজ শেষ করে আবার বাসার দিকে রওনা দিচ্ছি। এখানে একটা ট্র্যাজেডি ঘটে গেছে আমাদের সাথে। বৃষ্টি মাত্র 15-20 মিনিটে শেষ হয়েছে, বাট আমরা ভাবছি নামাজটা এখানে কমপ্লিট করে যাই, যেহেতু 1টা 30-এ নামাজ, আবার কোথায় মসজিদ খুঁজবো না খুঁজবো, তো এটা ভেবে অপেক্ষা করতেছিলাম। অ্যান্ড অপেক্ষা করতে করতে এমন একটা পরিস্থিতি, এখানে নামাজ শুরু হয়েছে 1টা 40-এরও পরে, প্রায় এক্সট্রা আধা ঘন্টা আমাদের লস হয়েছে। আধা ঘন্টার বেশি হবে, কম না। তো যাই হোক, এখন সময় হচ্ছে 1টা 52 12টা 48-এ আমরা একটা স্টপেজ দিছিলাম। সো প্রায় 1 ঘন্টা 4 মিনিট পর নামাজ শেষে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বলা যায় ভালো একটা টাইম লস হলো আমাদের লং জার্নিতে। যেটা ভাবছিলাম সেভাবে হয়নি, ভাবছিলাম 20 মিনিটের মধ্যে নামাজ কালাম শেষ করে ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে, বাট সেইখানে 1 ঘন্টা লস হয়ে গেছে। মানে সব কিছু উল্টানোর পিছনে বৃষ্টি দায়ী। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়, নিশ্চয়ই কপালে ভালো কিছু ছিল বা আছে, এজন্য এমনটা হয়েছে। এবার আজকের আকাশটা কিন্তু অনেক বেশি মুড সুইং করতেছে। এই রোদ, এই বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি। তো অলরেডি একবার এমনটা হলো, রোদ বৃষ্টির খেলা খেললো, বাট আবার আকাশ হালকা পাতলা মেঘ দেখতেছি। আবার কখন কোন জায়গায় গিয়ে আমাদের থামাবে সেটা আকাশ অ্যান্ড আল্লাহ তাআলা ভালো জানেন।
তো আমরা এখন কই আছি জানেন? এই জায়গার নামটা কিন্তু সুন্দর, হরিণহাটি। এখানে খুব সম্ভবত একটা টাইমে হরিণের হাট বসতো। আমার সিক্স সেন্স যেটা বলতেছে, যেহেতু জায়গার নাম রাখছে হরিণহাটি, হাট থেকে হাটি সম্ভবত রেখেছে, আর হরিণের হাট যেহেতু বসতো, সো এমনটা নাম হয়তো এই জন্যই রেখেছে। তো এটা হচ্ছে হরিণহাটি জায়গা। দেখুন এখানে তখন আর হরিণের হাটটাট হয়তো বা বসে না। তো এটা হচ্ছে কালিয়াকৈর বাস স্ট্যান্ডের এখানে অবস্থিত এই হরিণহাটি নামক জায়গাটি। তো যাই হোক, নামটা কিন্তু শুনে ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। 2:07 আমরা এখন আছি কালিয়াকৈর বাজার। একটা জিনিস কি খেয়াল করছেন? জুম্মার নামাজ শেষে এই টাইমটাতে গাড়ি ঘোড়ার চাপ কিন্তু অনেক কম, অথচ এই কিছুক্ষণ আগে জুম্মার নামাজের আগ পর্যন্ত অনেক অনেক গাড়ির চাপ ছিল। না, এটা অবশ্য আরেকটা কারণ হতে পারে, আমরা শহর থেকে যেহেতু এখন দূরে আসছি এই জন্যই হতে পারে। বাট কেন জানি হাইওয়ে ফাঁকা ফাঁকা লাগতেছে। আমি যখন বের হই বাসা থেকে, ভাইয়া বললো যে নামাজ পড়, আসলে জ্যাম ট্যাম পাইতে পারো, বিকেলবেলা অনেকে ঘুরতে বের হবে, অনেক জায়গায় যাবে, সো এখনই বের হয়ে পড়ো। এই কথা শোনার পর আমরা আসলে তাড়াতাড়ি বের হয়ে পড়ছি যেন জ্যাম ট্যামে না পড়ি। তো ঢাকা শহরের ভিতর জ্যামে পড়লে আমরা কিন্তু এদিকে এসে এরকম কিছুই দেখতেছি না। ওয়ে টু গো, 140 কিলোমিটার আছে আমাদের আরও বগুড়া যাইতে হলে। সাইনবোর্ডগুলো আসলে অনেক হেল্পফুল, এরকম সাইনবোর্ড দেখতে ভালোই লাগে। মানে কত কিলোমিটার আছে, কত দূর যাইতে হবে, একটা নির্দিষ্ট মানে আন্দাজ পাওয়া যায় যে আরও এত কিলোমিটার আছে, ভালো লাগে। মানে ম্যাপ ট্যাপ দেখার প্রয়োজন পড়ে না। যদিও বাইকে ফোন মাউন্ট করা যায়, ম্যাপ ফোনেই দেখা যায়, বাট আমি ফোন মাউন্টটা লাগাইনি। এর পিছনে কারণ হচ্ছে, ফোন মাউন্ট লাগাইলে আসলে বাইকের মিটারের ডিসপ্লে ক্যামেরাতে ওঠে না, সো এই জন্যই আসলে আমি লাগাইনি। বাট লাগাই নিব অতি শীঘ্রই, কারণ যখন লং ট্যুর দেওয়া হয় তখন কিন্তু ম্যাপ অনেক ইউজফুল একটা ফিচার, শুধু ইউজফুল না, অনেক ইম্পর্টেন্টও। সো আমি ডিসাইড করেছি এবার বগুড়া গিয়েই অ্যাট ফার্স্ট আমার কাজ হবে এই ফোন হোল্ডারটা বাইকে ইনস্টল করা। প্রাকৃতিক সৌন্দর্যগুলো এত সুন্দর লাগতেছে রাইট সাইডে। বিলে এখন যে পরিমাণ পানি হয়েছে ভাই, এই পানিগুলোর কারণে বিলগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পাইছে, আর এগুলো দেখতেও অনেক ভালো লাগতেছে। বাট এই 4 লেন হওয়াতে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু আপনাদের দেখাতে পারতেছি না। অ্যান্ড আকাশ দেখে যেটা বুঝতেছি, বৃষ্টি খুব সম্ভবত আরেকবার নামবে। নামুক, সমস্যা নাই, আমরা বেশ কিছুক্ষণ রাইড করছি, আরেকটা রেস্ট দিব। না, এভাবে হবে না, আমি একটু সার্ভিস লেনে যাব। এই সুন্দর সুন্দর প্রকৃতি দেখে মন মানতেছে না। হায়, দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর লাগতেছে, সবুজের সমারোহ যেন মনে হচ্ছে। প্রকৃতি দেখার জন্য অবশ্যই সার্ভিস লেনে প্রবেশ করলাম, আপনাদের কিছুক্ষণ প্রকৃতি দেখায়। আসলে বাসে চড়ে যে ফিলটা পাওয়া যায়, বাইকে কিন্তু তার চেয়ে বেশি ফিল পাওয়া যায়। মানে প্রকৃতির অনেক কাছাকাছি থাকা যায়, তো এই জন্য অনেকটা ভালো লাগা কাজ করে। বাট 4 লেনের রাস্তাতে যখন মাঝখানেরটা হয়ে যাচ্ছি, তখন এই প্রকৃতিগুলোকে আমি কেন জানি মিস করতেছি। তো এই জন্য ভাবলাম একটু সার্ভিস লেন হয়েও যাই, এখান থেকে একটু প্রকৃতিটা অনুভব করি। সার্ভিস লেনও কিন্তু ফাঁকা, কিন্তু ভয় হয়, এখানে আসলে অটোরিকশাগুলো থাকে, হুটার টান নিয়ে নেয়। এছাড়া সার্ভিস লেনও কিন্তু খারাপ না, নিরাপদেই রাইড করা যায়। যমুনা সেতুর কাছাকাছি আসলে কেন যেন অনেক কিছু আপন আপন ফিল হয়। আসলে যমুনা নদীটাকেই আপন আপন লাগে অনেকটা। তো এর পিছনে কারণ কি সেটা যদি আমি এক্সপ্লেন করি, আসলে যমুনা নদী হচ্ছে আমাদের বগুড়ার মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটি নদী। সো এই নদীটার কাছে আসলেই আপন আপন ফিল হয়, সেটা দেশের যে কোনো জায়গাতেই যায় না কেন, সেখান থেকে দেখলেও মনে হবে এটা অনেকটাই আপন, যেহেতু আমাদের জেলার উপর দিয়ে গেছে। অ্যান্ড যমুনা ব্রিজের টোল প্লাজার সামনে এই প্রাকৃতিক পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর। এখানে একটা পার্কও আছে খুব সম্ভবত, ইকো পার্ক। ওরে ভাই, পুরো ফ্যামিলি বান্ধা নিছে বাইকে। চলুন আজকের এই মেঘলা মেঘলা দিনে যমুনা সেতুতে কেমন ফিল পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। টোল দেওয়া কমপ্লিট, লেটস গো। টোল, TOLL, টোল। এই টোল দিলে আপনি এখানে এন্টার করতে পারবেন, নয়তো পারবেন না, এটাই দেশের নিয়ম। অ্যান্ড শুধু তাই না, এখানে এন্টার করতে হলে আপনার ইঞ্জিন চালিত কোনো যানবাহন থাকতে হবে, বাস, ট্রাক, কার, বাইক এইসব। আপনি সাইকেল নিয়েও এখানে উঠতে পারবেন না, অটোরিকশা
এইসব নিয়ে উঠতে পারবেন না। মানে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, ভাবলেই পরপর লাগে। সাপোজ আমার এটা বাইক না হয়, আমি যদি একটা সাইকেল রাইড করতাম, কতটা পরপর লাগতো আমার কাছে ব্যাপারটা, যে আমার দেশের সেতু আমার ট্যাক্সের টাকায় তৈরি, অথচ আমি সাইকেল নিয়ে উঠতে পারবো না। অনেক কষ্ট একটা ফিল হবে। দ্য ভিউ ইজ সো বিউটিফুল। দেখুন কি সুন্দর একটা লাইটার যাচ্ছে, ছোটোখাটো একটা ট্রলার, কি সুন্দর। মানুষগুলোকে, নৌকাগুলোকে মনে হচ্ছে আর্ট করে করে রেখেছে, এতটা ছোট ছোট লাগতেছে। ভাই পাশ দিয়ে একটা ট্রেন গেলে অনেক ভালো হইতো। আসলে যমুনা সেতুতে যতদিন বাইক নিয়ে উঠছি ততদিনই আমার ভালো লাগা কাজ করছে। এখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি দেখতে পাই সেটা সত্যিই খুব অসাধারণ লাগে। অনেক বড় একটা চর, মনে হচ্ছে চরের ভেতর টুপ করে গিয়ে বসি, বাইকটা নিয়ে গিয়ে একটু ছবি টবি উঠাই, কিছুটা টাইম স্পেন্ড করি, তারপর রাইড করি। বাট দ্যাট ইজ নট পসিবল। তো এটাই হচ্ছে লাস্ট পানি অংশ যমুনা নদীর, এরপরে আর পানি নাই। সামনে দুজন থেমেছে, ওই যে থামায় ছবি টবি উঠাচ্ছে। তো আজকে লাইফের ফার্স্ট একটু বেশি টাইম লাগাইছি যমুনা সেতু ক্রস করতে। প্রচণ্ড লেভেলের রোদ উঠে গেছে, কি বলবো, মানে গ্রীষ্মকাল ফিলিংস হচ্ছে এখন, একটু আগে বর্ষাকালের ফিলিংস হলো। মানে একবার এক মুড সুইং হচ্ছে আকাশের। অ্যান্ড অলরেডি 100 কিলোমিটার পার হয়ে গেছে আমাদের রাইড করা। সো আশেপাশে কোথাও একটা স্টপেজ দেবো, বিকজ অফ লং রাইডে অবশ্যই 80-100 কিলোমিটার পর রেস্ট নেওয়া উচিত। এতে করে আপনার শরীরের ক্লান্তিও দূর হবে, আর একঘেয়েমি যে একটা ভাব রাইড করতে করতে চলে আসে সেই ভাবটাও ছুটে যাবে। তো আমার এখনও পর্যন্ত একঘেয়েমি ভাব আসে নাই, ক্ষুধা তো লাগেই নাই। তবে আমার যেটা হচ্ছে, আমার স্পিডে রাইড করতে মন চাচ্ছে। এই মন চাওয়াটাকে কাট করে ফেলে দিতে অবশ্যই আমার একটা রেস্ট দরকার। ও ভাই, রেস্ট দেওয়ার আগে এইখানকার সৌন্দর্য আপনাদের দেখায়। আসলে যে ব্রিজে উঠি সেইখান থেকেই ভালো লাগে। জাস্ট দেখুন, এটা খুব সম্ভবত যমুনা নদী নয়, বাঙালি নদীর একটা শাখা হবে, বা যে কোনো একটা নদী হবে এবার। অ্যান্ড এইখান থেকে সৌন্দর্যটা কত ভালো লাগতেছে দেখতে। চলে আসছে সিরাজগঞ্জ হাটি কুমরুল, অ্যান্ড এইখানে আমার মামা দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা করার জন্য। তো এইখানে আমরা একটা ব্রেক দিব, মামার সাথে দেখা করব, গল্প গুজব করবো, কিছু খাওয়া দাওয়া করবো, দেন রেস্ট নিয়ে তারপর রাইড করা স্টার্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ মামা, কেমন আছেন? আজকে আর না যাই মামা, সরি টু সে আমাদের একটু বেশি টাইম স্পেন্ড হয়ে গেল খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া, গল্প গুজব করাতে। টোটাল 1 ঘন্টা প্লাস কয়েক মিনিট লেগে গেছে। আসলে আমার কথা ছিল ঢাকা থেকে ফেরার পথে মামার বাসায় যাওয়ার, বাট যাবো না এই মুহূর্তে, কিছুদিন পর যাব। প্রতিমধ্যে আসলে রিলেটিভসের বাসা পড়লে সেটা দেখা না করে যাওয়াটা একটা খারাপ দেখায়। আর যেহেতু মামা, সম্পর্কটা আরও গভীর, সো দেখা সাক্ষাৎ তো অবশ্যই করতেই হবে। আমার তেলের অবস্থাটা দেখছেন, রিজার্ভে চলে গেছে, ফুয়েল ট্রিপে চলে গেছে। তো আমার উচিত ছিল আসার পথেই শুরুতেই কোথাও থেকে ফুয়েল ট্যাঙ্কটা ফুল করে নেওয়া, বাট আমি ভাবছিলাম ফুয়েল যা আছে তা দিয়ে আমি যাইতে পারবো। অ্যান্ড আমাকে তখন দেখাচ্ছিল আমার ফুয়েলের একদম অর্ধেক পর্যন্ত। হ্যাঁ, এটা কি ফুয়েল স্টেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ফুয়েল স্টেশন, পিছনেও গাড়ি ঘোড়া নাই। কপাল ভালো, ভালো একটা জায়গায় আমার চোখে পড়ছে। এই পাম্প থেকে লাইফে ফার্স্ট টাইম ফুয়েল নিব। তো এইখানে আসলে ফুয়েল স্টেশন নতুন দেখতেছি, সব কালার টালার দেখে মনে হচ্ছে নতুন একটা ফুয়েল স্টেশন। বাট এইখানে ফুয়েল স্টেশনের যে মেশিনটা, এই মেশিনটা নষ্ট, মানে অনেক ধীরে ধীরে ফিউল উঠতেছে। ওই যে দেখুন 3000 টাকার ফিউল নিচ্ছে এই কারে, কেবল 1700 টাকার উঠলো। অলরেডি মিনিট পাস হচ্ছে, আমি দাঁড়ায় আছি। 1700 থেকে এখনও 1800 হচ্ছে না, 1005 টাকা। আমাকে আবার কয় মিনিট যে থামাবে আল্লাহ জানে। প্রায় 10 মিনিট হচ্ছে দাঁড়ায় আছি। 10 মিনিট লাগবে। তো সময়টা দেখাই, এখন বাজে হচ্ছে 5টা বেজে 9 মিনিট। দেখা যাক 1005 টাকার ফুয়েল উঠতে কয় মিনিট লাগে। এই পাম্পের নাম কি ভাই? টাটা কোম্পানির পাম্প। তাই পাম্পের যে মোটরের সমস্যাটা ঠিক করে না? বলছি সেই কখন থেকে তেল উঠতেছে, মনে হচ্ছে সময় যেন যাচ্ছেই না। ঢুকতে ঢুকতে উড়েই যাচ্ছে আমার 50 টাকার তেল। কীরকম আসতে যাচ্ছে একটু তুলেন তো দেখি। ও, একদম অর্ধেক থেকেও কিছু কম। এতটা আসতে যাচ্ছে। খাবেন কোথায়?
যাব আমরা বগুড়া, আসছি ঢাকা থেকে। তো এটাই আমার জীবনের প্রথম, মানে এত সময় লাগতেছে পাম্পে তেল নিতে। অ্যান্ড ফাইনালি 1005। তেলের ইন্ডিকেটর ফুল। অ্যান্ড তেলের ইন্ডিকেটরটা যখন ফুল থাকে তখন আসলে আলাদা এক ধরনের ভালো লাগা কাজ করে। রাইট নাও যেটা আমার করতেছে। তবে সবচেয়ে হাস্যকর অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে লাইফে এই ফার্স্ট টাইম কোনো ফিউল স্টেশনে কোনো ভিড় ছাড়াই মানে তেল নিতে এত টাইম লাগলো। এই হচ্ছে ফিউল স্টেশনটা, নতুন হয়েছে। নতুন হতে না হতেই মেশিনে গন্ডগোল। এখন তেলের পরিমাণ ঠিক পাইছে কি না আল্লাহ তালাই ভালো জানেন। ভাবছো সব কিছু ঠিকঠাকই আছে, কারণ যেহেতু টাইম লাগতেছিল, জাস্ট টাইমটা বেশি লাগতেছিল, কারণ ফুয়েলের পরিমাপ তো ঠিকই উঠতেছিল। তার মানে ঠিকঠাকই আছে ইনশাল্লাহ। আসলে কংক্রিটের রাস্তা থেকে এই পিচের রাস্তা অসাধারণ লাগে। দেখুন অনেক মসৃণ, জাস্ট গাড়ি টানতেই মন চাচ্ছে। মানে এমন সুন্দর রাস্তা না টানলেও ভালো লাগে না। 5:28। তো চলে এসেছি ফুড ভিলেজ। এখানে আসলে মনে হয় আমাদের বগুড়ার প্রায় কাছাকাছি চলে এসেছি। ঢাকায় যেতে কতবার যে বাসে চড়ে যাওয়ার টাইমে এখানে থেমেছি তার অন্ত নেই। এখানে কিছুক্ষণ থামবো, হিসু টিসু করবো, অ্যান্ড কিছু খাইতে মন চাইলে সেটা খাইবো। অবশেষে আমাদের দইয়ের জন্য বিখ্যাত শহর বগুড়ার শেরপুরে। এটা হচ্ছে আমাদের বগুড়ার শেরপুর। অত্যন্ত ব্যস্ত এই জায়গাটা। আজকে শুক্রবার তো এই জন্য সব কিছু অফ, মানুষজন কম। বাট শুক্রবার না হলে ভাই রাস্তাঘাটে মানুষজনের যে অবস্থা, এখানে একটা জ্যামজটের মতো পরিবেশ সৃষ্টি হয়। ও আমার সামনে কি বাইকিং গ্রুপ, প্রতিটা বাইকে 3 জন করে। ভাই হারুন পাইপে 3 জন কেমনে বসছে চলুন আপনাদের দেখাই। আরে কেমনে রাইড করে, আরে হারুন পাইপে, ও ভাই ওর কি হয়েছে? আরে আমি এদের ইয়াতে না ঢুকি ভাই। ও ভাই দেখে ভয় লাগতেছে। দেখুন সামনের জনের অবস্থা দেখুন, ও কি শুরু করছে। আমার সামনের জন্য অলরেডি শুরু করে দিচ্ছে। কি অবস্থা ভাই, বাইক পাইলে এরকম করতে হবে নাকি? কি চাপড়িপনা শুরু করছে ভাই রে ভাই। মানুষজন কেউ তো ভালো বলতেছে না। ওরা কিরম কিরম করে চালাইলো দেখে অনেকটা অড লাগলো। ব্যাপারটা সত্যিই হাস্যকরজনক। অ্যান্ড কি বলবো, কিছু বলার নাই। আর এবার এরকম ব্যস্ত সড়কে আমরা এরকম না করি, আমরা নিজেদেরকে শুধরাই, তাহলে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। ফাইনালি আমরা বগুড়া সদরে ঢুকে পড়েছি। এদিকে গেলে সাতমাথা। সাতমাথা অনেক ব্যস্ত একটা রোড, সো সাতমাথায় যাব না। সাতমাথা হচ্ছে আমাদের বগুড়া জেলার প্রাণকেন্দ্র, মানে 0 পয়েন্ট আছে আর কি সাতমাথার ওখানে। আর এবার জ্যামে যেন না পড়ি এজন্য এই রোডটা হয়ে যাচ্ছি। অ্যান্ড এগুলোই হচ্ছে আমাদের বগুড়া জেলার রাস্তাঘাট। আমাদের বগুড়া জেলার রাস্তাঘাট মোটামুটি সুন্দর আছে। 4 লেনের রাস্তার কাজ সবগুলোই আল্লাহর রহমত শেষ, প্রায় 99% বা 5%ই শেষ। ভাই এত হর্ন দেওয়ার কোনো দরকার আছে? বেশিরভাগেরই মাথায় নাই হেলমেট। চলে আসছি টিএমএসএস। অ্যান্ড এইখানে এসে 2-3 মিনিটের একটা স্টপেজ দিয়েছি। আমার পিলিয়ন হিসেবে যে ছিল রিফাত, সে মূলত অনেকক্ষণ ধরে বসে আছে, তো তার পায়ের অবস্থা খারাপ, মানে পাটাকে রেস্ট দেওয়ার জন্যই মূলত থামা। ওকে 6:16 বাজে। অ্যান্ড আমরা 2-4 মিনিটের একটা টি ব্রেক শেষে আবারও রাইড স্টার্ট। আজকে অনেক অনেক রাইড হলো। এরকম লং রাইড আমার সবসময় ভালো লাগে। যখন আপনার কাছে আপনার ড্রিম বাইকটা থাকবে তখন আপনার ইচ্ছা করবে অনেক দূরে দূরে রাইড করি, অনেক বেশি বেশি রাইড করি। আর এই সুযোগটা তখনই আসে যখন আমরা লং ট্যুরে যাই। পরন্ত বিকেল, সূর্য উঁকি দিচ্ছে, অ্যান্ড আমরা আমাদের ছোটোখাটো বন্দর মোকামতলায় এন্টার করতেছি। তো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো বন্দর মোকামতলা। অ্যান্ড এখান থেকে 1 কিলোমিটার সামনে আমাদের বাসা। এখানে টুকটাক একটু জ্যাম থাকে, যেহেতু এটা একটা বাস স্ট্যান্ড। উত্তরবঙ্গে যাতায়াত করতে হলে যে কোনো রাউট থেকে এই রোডে যেহেতু ঢুকতে হয়, সো এই রোডটা একটু ব্যস্ত থাকে। তো
তো সময় এখন 6:34। আমরা এখানে আরও প্রায় 5 মিনিট আগে পৌঁছেছি। ধরলাম 6:30-এ আমরা পৌঁছাইছি। ঢাকা থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম 12:10-এ সম্ভবত, অ্যান্ড এখন পৌঁছেছি 6:34-এ। তার মানে আমাদের টাইম লেগেছে 6 ঘন্টা 20 মিনিট। তো 6 ঘন্টা 20 মিনিট এটা এক্সেস বা হিউজ একটা টাইম। এত টাইম লাগার পিছনে কারণ হচ্ছে আমরা 1 ঘন্টা টাইম ব্যয় করেছি নামাজের পিছনে অ্যান্ড বৃষ্টির পিছনে। তারপর 1 ঘন্টা কয়েক মিনিট গেছে সিরাজগঞ্জে খাওয়া দাওয়া, মামার সাথে দেখা করা এসবে। এছাড়াও বাইকের ফুয়েল নিতে গিয়ে ওখানেও ভালো একটা টাইম লস হয়েছে। সব মিলিয়ে আমাদের প্রায় 2.5 ঘন্টা থেকে কিছু বেশি টাইম জাস্ট আমাদের ব্রেক নেওয়াতেই গেছে। নয়তো আমরা কিন্তু 4 ঘন্টার মধ্যেই পৌঁছাতে পারতাম। আর 4 ঘন্টায় হিউজ একটা টাইম ঢাকা থেকে বগুড়ায় আসার জন্য। তো এই ছিল আমাদের ঢাকা টু বগুড়া জার্নির বা বাইক রাইডিংয়ের কিছু ইন্টারেস্টিং মোমেন্টস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। সেই সাথে আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফিজ।